সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব বরিশাল পরিস্থিতি নিয়ে, যদি সময় থাকে আলোচনা করব কোভিড পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন, সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও বাংলা ভিশনের নিউজ এডিটর জনাব মোস্তফা কামাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিজেও বরিশালের বৃহত্তম বরিশালের মানুষ। গত কয়েকদিন যাবৎ, গত 18 আগস্ট থেকে আজ পর্যন্ত বরিশাল শহরে একটি ঘটনাকে কেন্দ্র করে সিভিল প্রশাসন, পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে যে ঘটনা ঘটল, সেটা মোটামুটি সারা দেশেই একটি ইম্প্যাক্ট আছে, বিশেষ করে আমরা বলব প্রশাসনে। কিভাবে দেখছেন আপনি? শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক জনাব রিয়াজুল কবির কাউসার এবং মোস্তফা ভাই, এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে বিষয়টি আপনি আজকে উত্থাপন করেছেন, এটা যে কোনো রাষ্ট্রযন্ত্রের জন্য একটি দুঃখজনক ঘটনা। কারণ রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন জনপ্রতিনিধি দরকার, তেমনি একটা সুশিক্ষিত এবং নিবেদিত আমলাতন্ত্র কিন্তু দরকার, এবং এই দুটার সমন্বয়ের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। কিন্তু সাম্প্রতিককালে আমরা এটার ব্যাপক ব্যত্যয় আমরা লক্ষ্য করছি, যেটা বিভিন্ন জায়গায় এখন নতুনভাবে আলোচনা হচ্ছে যে দেশটা কে পরিচালনা করে, এটা কি আমলাতন্ত্র পরিচালনা করে না রাজনীতিবিদরা। এবং কিছুদিন পূর্বে যদি আমরা লক্ষ্য করি, আপনি লক্ষ্য করবেন যে মহান জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রবীণ নেতা জনাব তোফায়েল আহমেদ সাহেবও এই প্রশ্নটি উত্থাপন করেছেন যে দেশ তো আমলা নির্ভর হয়ে গেছে, রাজনীতিবিদদের তো কোনো ভূমিকা নাই। তো বরিশালের ঘটনা আমার মনে হয় এই সকল ঘটনারই একটা ধারাবাহিক একটা প্রক্রিয়ার অংশ। কারণ যে ঘটনাটি ঘটেছে আপনি দেখবেন যে, এবং ওখানে সবচেয়ে আরেকটু ব্যাপার যে ওখানে হয়তো আপনি অভিযোগ দিবেন বা অথবা অভিযুক্ত কারো দিকে আঙ্গুল তুলবেন যে হয়তো বিরোধী দল এইসব ঘটনা ঘটায়, কিন্তু সেটা না। এখানে কিন্তু সরকারি দল এবং প্রশাসনের মধ্যে, বিরোধী দল তো নাই, আপনারা আছেন না। আমি এখানে বলি, এখানে খুব মজার কিছু আপনার রসায়ন এখানে আছে, যেটা সায়েন্সের লোক আছে, কারণ সয়েল সায়েন্সের লোক আছে, জনাব রিয়াজুল কাউসার ভাই এটা বুঝতে পারবে। যেমন আপনি দেখবেন বরিশালের ঘটনাটা মূলত যেটা আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে, এটা মূলত হলো আওয়ামী লীগের নেতৃত্বের কোন্দল, মূল ব্যাপারটি না। নেতৃত্বের কোন্দল হলো সেটার সাথে না, আমি বলি সেটা কোন্দল, সেটা হলো আওয়ামী লীগের ওখানে একজন নির্বাচিত মেয়র আছেন, তাদের আমরা যেভাবে বলি নির্বাচিত সেভাবে, সে তো মেয়র। আরেকজন ওখানে জনপ্রতিনিধি নির্বাচিত MP আছেন, যিনি মাননীয় মন্ত্রীর দায়িত্বে আছেন। কিন্তু বরিশাল রাজনীতিতে আমরা যতটুকু জানি, এই দুইজনের মধ্যে একটি স্নায়ু যুদ্ধ দীর্ঘদিন চলে আসছে। এখন যে ঘটনাটি বরিশালে ঘটেছে, আমরা যতটুকু আমাদের কাছে তথ্য উপাত্ত আছে, আমরা জানলাম যে এই যে যিনি মন্ত্রী সাহেব আছেন, তার বরিশালে খুব একটা অবস্থান আছে বলে আমাদের জানা নেই। মোটামুটি ওখানে বরিশালটা যিনি মেয়র মহোদয় এবং আরেকজন সংসদ সদস্য আছেন মেয়র মামাদের পিতা, এরাই কিন্তু বরিশালটা পরিচালনা করেন। কিন্তু যে ঘটনাটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, সেটা হলো যে ইওনোর যে কমপ্লেক্সটা আছে, মানে ইওনোর যে সেটা তো জানি আমরা, ওখানে ঘটনাটা কি, সেখানে হলো যে এই 15ই আগস্ট বা 21শে আগস্ট বলেন, এটাকে কেন্দ্র করে মন্ত্রী মহোদয়ের কিছু ব্যানার পোস্টার ওখানে লাগানো হয়েছে। না ঠিক আছে, এটা তো আমরা ক্লিয়ার, না এটা হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা তো ওই রাজ্যে তো মন্ত্রী মহোদয়ের ওটা লাগানোর কোনো এখতিয়ার নাই, ওই রাজ্যটা তো আলাদা। যার জন্য যখনই এটা অপসারণ করতে গিয়েছে, একজন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী ইওনো নিশ্চয়ই তো উনি দেখবে যে এটা সঠিক কিনি। উনি যখন একজনের পক্ষ অবলম্বন করতে গিয়েছে, তখনও কিন্তু এই সংঘর্ষটা হয়েছে। না না, আপনি পক্ষ বিপক্ষ তো বিষয় নাই, আমি আবার আসি, আংশিকভাবে এটা বিশ্লেষণ করেন, না বিশ্লেষণ আমি করছি না আমরা, ঘটনা পক্ষ যদি না হয়, এটা হয়তো নেপথ্যে আপনি যদি বলেন যে সেটা হলো যে নেপথ্যে আসলে এই রাজনৈতিক দ্বন্দ্ব বা একই দলের দুই রাজনৈতিক ব্যক্তির দ্বন্দ্বের ফল হতে পারে,
কিন্তু মূল ঘটনাটা তো আসলে ব্যানার না, ব্যানারটা কেন অপারেশন, এখানে ইউনো তো বাধা দেওয়ার কথা না। ইউনো বাধা দিয়েছে তার ওখানে কমপ্লেক্স এবং বাসা। এবং আমি আপনাকে একটা বলি, যেখানে মিজান ভাই নাই সাংবাদিক, মানে কাসার ভাই তো সে একজন রাজনৈতিক লোক, এই যে ব্যানার অথবা আপনার পোস্টার, এটা আমাদের একটা চিরাচরিত রাজনৈতিক কালচার। সুতরাং আমি আমার পকেটটা দেবো, কাসার ভাই পকেটটা দেবে, এবং আপনি সাংবাদিক আপনিও দিতে পারেন, যে ঈদের শুভেচ্ছা দিতে পারেন, কিন্তু সেইটাকে উচ্ছেদ করা নিয়ে এই ঘটনা ঘটবে এত সিলিভাবে যদি এটা আপনি বিশ্লেষণ করেন, তাহলে এটা কিন্তু দুঃখজনক। আমি একটু শুনে আসি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাসার। ধন্যবাদ আপনাকে। বলা হচ্ছে যে দুটো, যদি মোশাররফ ভাই যে জিনিসটা বলতে চাচ্ছেন যে একই দলের প্রভাবশালী দুইজন রাজনৈতিক, আমরা নাম উল্লেখ করছি না, দুই রাজনৈতিক দলের কোন দলের বা কোনো মানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শকবৃন্দকে। আজকে সহ-আলোচক মোশাররফ সাহেব কথা বলেছেন, উপস্থিত আছেন মুস্তাফা কামাল ভাই। দেখুন, যদি বলেন বরিশালের ঘটনা একটু বার্নিং পয়েন্টে ছিল, এটা কিন্তু নিভে গেছে। এখন মোশাররফ ভাই বলতে যাচ্ছেন বা যেভাবে বলার চেষ্টা করেছেন মেয়রের সাথে স্থানীয় এমপি বা মন্ত্রী, নিভে গেছেন কোথায়? মামলা আবার একটা না, যেহেতু একটা অবস্থানে এসছেন, আলোচনায় এসছেন, সমঝোতায় এসছেন, আমাদের আইনও আছে, কোনো মামলা হলে সমঝোতায় আসলে সেটা ওঠানো যায়, আমাদের আইনও সিআরপিসিতে আছে এবং আমরা এটা হচ্ছে অহরহ। হ্যাঁ, আমরা যেটা ভেবেছিলাম যে উত্তেজনা, সেটা কিন্তু বরিশাল শহর এখন নেই। হ্যাঁ, এখন মোশাররফ ভাইয়ের একটা বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, এখন ওনারা যদি এমপির সাথে মেয়রের খুদ বেরার চেষ্টা করেন, আপনারা কি গত 4 দিনে কোথাও দেখেছেন যে স্থানীয় এমপি বা স্থানীয় প্রতিমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছেন বা এই নিয়ে কোনো কথা হয়েছে? আসলে ওনারা একটা ক্লো খুঁজতে চান। আর আমরা বলতে চাই কি জানেন, মোশাররফ ভাই এটাও বলেছেন যে দেশ কারা চালাচ্ছেন। হ্যাঁ, দেশ একটা সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে। হ্যাঁ, দেশ চালাতে গিয়ে যেহেতু আমরা বৈশ্বিক বিপর্যয়ে আছি করোনাময় কালে, এখন দেশ চালানো আর আগের দেশের মধ্যে এক না। আমাদের জীবন এবং জীবিকার সমন্বয় করতে গিয়ে আমরা মাঝে মাঝে লকডাউন দিচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি না, বিভিন্ন কারণে আমাদের বিদেশি মার্কেট ধরে রাখার জন্য করতে হচ্ছে। সেই ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনাকে অনেক কিছু ম্যানেজ করে দেশটা চালাতে হচ্ছে। এবং দেখুন, আমরা প্রায় 16-17 মাসে পড়েছি করোনার। এই যে সম্মুখ সারির যারা ছিলেন, ডাক্তাররা, আইন শৃঙ্খলা বাহিনী বা সেবা প্রতিষ্ঠান, তারা কিন্তু তাদেরকে রাখতে হয়েছে। না, সেটা তো একটা জিনিস, এতে কোনো তো ভুল নাই, কিন্তু আমাকে বলতে দেন, আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা কিন্তু বাধ্য নই একটা সেবা দিতে, কিন্তু প্রশাসনের লোকজন কিন্তু বাধ্য। এবং শেখ হাসিনা ওনাদেরকে সেই অবস্থায় নিয়েছেন, তোমরা কাজ চালিয়ে যাও, আমি দেখব। এখানে কিন্তু যেমন আওয়ামী লীগের একটা সরকারি দল ভূমিকা আছে, প্রশাসনে যারা তাদের একটা ভূমিকা আছে, আমাদের রাজনৈতিক ভূমিকা আছে, এখানে কিন্তু বিরোধী দলের একটা ভূমিকা আছে। বিরোধী দলের কাজ কিন্তু সরকারের সমালোচনা করা না, জনগণের পাশে থাকা, জনসম্পৃক্ত থাকা, এটা হলো রাজনৈতিক দলের কাজ। কারণ বিরোধী দল তো নাই এখন, আপনাদের না না, এটা কি করে বলেন? আমরা তো মনে করি জাতীয় বিএনপি এখনো তারা সারা বাংলাদেশের বড় রাজনৈতিক দল। ওনারা তো বলেন যে বাঁশি ফুলি দিলে লাখ লাখ লোক চলে আসবে, ওনাদের নেতা দেশে আসলে সাদা দেশ চলে আসবে। এখন দেখেন কে কি বলল। হ্যাঁ, এখন হয়তোবা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা কোনো কোনো প্রশাসনের কাজটা চোখে পড়ে। হ্যাঁ, ওনারা করছেন, সম্মুখ সারির যুদ্ধ হিসেবে কিন্তু করছেন। ওনাদের কিন্তু সপ্তাহে 7 দিন কাজ করতে হয়, আমরা হয়তো সপ্তাহে 2 দিন ও 3 দিন করি। দেখুন, আওয়ামী লীগ এই 16-17 মাসে জনগণের পাশে ছিল। জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আমার সরকার থেকে আমার কাজটা চালাবো। ঠিক আওয়ামী লীগ দল থেকেও কাজ করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, সেবা দিতে হবে। লক্ষ্য করে দেখবেন, আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রায় 7 শতাধিক নেতাকর্মীকে হারিয়েছি। এখানে সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, অনেক এমপিরা ছিলেন, ওনারা কিন্তু করোনামুক্ত হয়েই মৃত্যুবরণ করেছেন। তারপর আমাদের আওয়ামী লীগ থেমে নাই। নিশ্চয়ই না, কিন্তু আমি বলছি যে প্রশাসনিক মাঠ পর্যায়ের প্রশাসনের সাথে এটা যেটা বললেন মানে মোশাররফ ভাই, যে দেশকে চালাচ্ছে আপনার আওয়ামী লীগের প্রভাবশালী নেতাই বলেছেন পার্লামেন্টে,
যে সেই প্রশাসনিক কোনো দেখুন, আজকে হয়তো একটা পত্রিকার লাইন দেখেছেন, অনেকদিন পর উনি ওনার জেলায় গিয়েছেন, আজকে একটা পত্রিকায় নিউজ হয়েছে। উনি কি গত 6 মাস এলাকায় গিয়েছেন? ওই 6 মাস কি ওই এলাকার কাজ বন্ধ আছে? উন্নয়ন কাজ, করোনার কাজ, সেবামূলক কাজ খোলা আছে? আমি তোকে যেতে যাচ্ছি না। দেখুন, যে যার অবস্থান থেকে কাজ করবে, রাইট? এটা তো বাস্তবতা, কাজটা হওয়া দরকার। দেখুন, শেখ হাসিনা এই টানা 5.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। দেখেন, প্রধানমন্ত্রীর কাজ আমি মনে করি কি একটা ম্যানেজারের মতো, সব ম্যানেজ করতে হবে। উনি সবই কিন্তু ম্যানেজ করে চলছেন, উন্নয়ন কাজ চলছেন, দেশের গতি ধরে রাখছেন, বিশ্বে একটা উন্নয়নশীল দেশকে পরিণত করেছেন, বাংলাদেশের সবগুলি সূচক ধরে রেখেছেন। এই করোনায় আমাদের কিন্তু রপ্তানি বেড়েছে। হ্যাঁ, আমরা যেটা মনে করেছিলাম গত মার্চ মাসে যে সকল যোগাযোগ বন্ধ হয়ে যাবে, আমাদের কলকারখানা বন্ধ হয়ে যাবে, উনি কিন্তু 10 দিন পরে প্রণোদনা ঘোষণা দিয়ে সব খোলা রেখেছেন। আমাদের রপ্তানি সাইটটা খোলা রেখেছেন, আমাদের র মেটেরিয়াল যারা বাংলাদেশের ব্যবস্থা রেখেছেন। এটার সাথে কোনো দ্বিমত নাই। আমাদের আলোচনা যে জিনিসটা আমরা ছিলাম যে রাজনীতির উপর আমলাতন্ত্রের প্রভাব কতখানি, মোটেই না, মোটেও নাই। প্রশাসনে কাজ করে যাবেন, নিশ্চয়ই রাজনীতি কাজ করে যাবেন। একটা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মেম্বারদের একটা ভূমিকা, একটা উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান, তাদের একটা ভূমিকা, উপজেলা পরিষদে ইউনিয়নের একটা ভূমিকা, যার যার অবস্থানে সে কাজ করে। আমি একটু আপনাকে হেল্প করি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের রাষ্ট্রের যারা কেউ তো আমরা বিচ্ছিন্ন না। আমি একটা উদাহরণ দিই, আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সে গৃহহীন মানুষের জন্য সারা বাংলাদেশে ব্যাপক সংখ্যক গৃহের ব্যবস্থা করেছে। আমরা পার্লামেন্টে দেখেছি এবং পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটিতে দেখেছি, সেখানে এমপিরা বলেছে যে আমরা তো ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি, যেভাবে হোক প্রতিনিধি, আপনি তো স্বীকার করতে হবে কনস্টিটিউশনাল অনুসারে। সেখানে কিভাবে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, কিভাবে ঘর নির্মাণ করা হয়েছে, এখন কিভাবে ঘর ভেঙে পড়ছে, এর কোনো দায়িত্ব তো আমাদের নেই, কারণ আমরা কিচ্ছুই জানি না। না, সেটা কিন্তু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েই করেছে, কারণ ওই জায়গা বরাদ্দ, খাস জমি দেওয়া করা, আপনার সাথে সবই ঠিক আছে, কিন্তু আপনি ওখানে সাথে যদি মানে জনপ্রতিনিধিদেরকে যদি আপনি সম্পৃক্ত করতেন, জনপ্রতিনিধিদের কোনো ওয়ার্ক ওখানে নাই, কারণ ওখানে টেন্ডার হবে, টেন্ডার অনুসারে কাজ হবে, সে তো সুপারভাইজটা করতে পারতো, সে তো ফলো আপটা করতে পারতো, নিশ্চয়ই, কিন্তু সেই সুযোগটুকু কিন্তু তাকে দেওয়া। দেখুন, এখানে দুইটা ভাগ আছে। একটা হলো যারা গৃহহীন, তাদেরকে গৃহ, জমি এবং বাড়ি দেওয়া হচ্ছে। আরেকটা হলো যাদের জায়গা আছে, জমি গড় নেই, তাদেরকে গড় দেওয়া হবে। সেটা এখনো শুরু হয়নি। এখন দেখুন, আমরা ইতিমধ্যে 1,09,000 গড় দিয়েছি, আরো 8 লক্ষ গড় দেওয়া হবে। এবং এটা কিন্তু বিভিন্ন খাস জমি, যারা যখন ক্ষমতায় ছিলেন বা থাকেন তারা এটা দখল করে রাখতে চান, সেই জায়গাটা উদ্ধার করে কিন্তু সেসব জায়গায় ঘর বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে 1,09,000 গড় দেওয়া হয়েছে। 400 বা 450 গড় সমস্যা হয়েছে, যেহেতু তড়িৎ গতিতে করা হয়েছে, বরাট না করে বালু দিয়ে করা হয়েছে, মানে যত দ্রুত করা যায়, যার জন্য হয়েছে। এই 1,09,000 এর মধ্যে 400-500 গড় একটু ডিস্টার্ব হয়েছে। আমি কি বলবো যে পুরো প্রজেক্টটা না, নিশ্চয়ই এটা একটি চমৎকার প্রজেক্ট, সারা বিশ্বে একটা নজিরবিহীন ঘটনা। নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আর এই কথা বলবো না। জনাব মোস্তফা কামাল, আমার হাতে একেবারে সময় কম, বিরতিতে যাব। ছোট্ট করে যদি আমরা বলি রাজনীতি এবং আমলাতন্ত্র নিয়ে আপনার মূল্যায়ন। জি, আমার সময় কমে লাগবে। কাউসার ভাই বা মোশাররফ ভাইয়ের যে সময় লেগেছে আমার সেটা লাগবে না, কারণ আমার রাজনৈতিক দায়বদ্ধতা নেই, দায়ও নেই। তাদের দুইজনের রাজনৈতিক দায় আছে, দায়বদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, ওই মাপের মধ্যে তাদের কথা বলতে হয়েছে। আলোচনা শুরু হয়েছিল বরিশাল নিয়ে, আমরা মূল বিষয়টা পাশ কাটিয়ে অথবা কথা প্রসঙ্গে হোক নানান দিকে চলে গেছি। মানে টকশোর বিউটি, তাই যে কথা, বিউটিটা আমরা নানান দিকে নিয়ে গেছি, অবশ্যই বিউটি। তো মাসটা শোকের, এই মাসে সবার জন্যই শোকের। কোন ঘটনার প্রেক্ষিতে শোকের? সুনির্দিষ্টভাবে 15ই আগস্ট ট্র্যাজেডির জন্য শোকের। বিভিন্ন বছরে এই মাসে আরো শোকের ঘটনা আছে। 17ই আগস্ট আছে, 21শে আগস্ট আছে। এই মাসটিতেই বিভিন্ন বছরে আমাদের দুজন কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা আগস্টে হারিয়েছি, নজরুলকে আমরা আগস্টে হারিয়েছি। তালিকা অনেক দীর্ঘ, কিন্তু সুনির্দিষ্টভাবে 15ই আগস্টের জন্য মাসটি
শোকের মাস। মাসটিকে দোষারোপ করা ঠিক না, আরও 11টা মাসের মতোই এই মাসও নির্দোষ মাস। বিশেষ করে আওয়ামী লীগের জন্য, অর্থাৎ আজকের যারা ক্ষমতাসীন, তাদের একটা বক্তব্য আছে, তারা শক্তিতে পরিণত করতে চান। তো সেই শক্তির একটা মহড়া আমরা এই শোকের মাসে বরিশালে দেখেছি। প্রশাসন ভার্সেস রাজনীতি। আমার মূল্যায়নে কাউসার ভাই যেটা বলেছেন সেটা শেষ হয়ে যাবে, আমিও তাই মনে করি, শেষ হয়ে যাবে শিগগিরই। এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়, বরিশালের ঘটনা প্রথম নয়। একই অঞ্চলে বছরখানেক আগেও একজন ইউএনওকে প্রায় কাছাকাছি হয়রানি করা হয়েছিল। তার পাশেই ফরিদপুরে ঘটনা একটু ভিন্ন মাত্রার, কিন্তু রেশ একই। সেই সেন্সে মনে করা যায় যে ঘটনা একেবারে নতুন নয়। আমার বিবেচনায় সেখানে একটি ফ্রেন্ডলি ফায়ার হয়েছে, সেখানে দুই পক্ষেরই রাজনৈতিক পরিচয় আছে। প্রশাসনে যারা আছেন তাদের, আমার কাছে গত কয়েকদিনের গণমাধ্যমে যেসব খবর, কোথাও নাই যে বিসিএসে অথবা প্রশাসনে কি রেজাল্ট করেছিলেন তিনি। বেশি পরিচয় আছে তিনি কবে ছাত্রলীগ করেছিলেন, কতটুকু আওয়ামী লীগের সাথে ছিলেন। আর প্রকাশ্য আওয়ামী লীগ তো আছেই। তো দুই পক্ষের মধ্যে শাসন, রাজনৈতিক শাসন, প্রশাসনিক শাসন। তো শাসনের সাথে সোহাগও চলে এসেছে, যিনি শাসন করবেন তিনি একটু সোহাগ করবেন, আবার মিলমিশ হয়ে যাবে। অর্থাৎ ফয়সালা হবে, সমঝোতা হবে। কি সমঝোতা? রাতের বেলায় সমঝোতাটা হয়েছে, হামলাও হয়েছে সেখানে রাতের বেলায়, সমঝোতাও হয়েছে রাতের বেলায়। ঘটনাটা কি আমরা মোটামুটি 3টা দাগে আমরা দেখছি গত কয়েকদিন। মাননীয় প্রধানমন্ত্রীর দিকে ঠেলে দেয়া হয়েছে বারবার বিষয়টা। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দলের সাধারণ সম্পাদক বলেছেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না। একই ভাষায় কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে ছাড় দেয়া হবে না, অপরাধী যেই হোক। আইনের ভাষা ওনাকে তো বলতেই হবে। কিন্তু এখন ওখানে কি সমঝোতা হয়েছে? কি আইনের সমঝোতা হয়েছে? সেখানে কি রাজনৈতিক সমঝোতা হয়েছে নাকি প্রশাসনিক সমঝোতা হয়েছে? অপরাধ সেখানে মোটা দাগে 3 ধরনের হয়েছে। আওয়ামী লীগের অথবা যুবলীগের অথবা ছাত্রলীগের সাংগঠনিক কোথাও বিধিবদ্ধ নিয়ম নাই যে এই ধরনের কাজ করা যাবে, কোথাও নাই, প্রশাসন থেকেও নাই। আপনি সেটা বলছেন কেন? সিটি কর্পোরেশনের লোকজন তাদের কর্মসূচির অংশ হিসেবে ব্যানার অপসারণ করতে গেছে বা পোস্টার অপসারণ করতে গেছে, সেখানে ঘটনাটা ঘটেছে। এখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ আসবে কেন? সিটি কর্পোরেশন লোক। মাননীয় মেয়র সাহেবের পক্ষে সংগঠনের অনেক লোক ছিলেন, আবার ছিলেন না, এই তথ্য আছে। সেটা কিন্তু পরে কিন্তু গেছে সিটি কর্পোরেশন লোক। সমঝোতাটা যদি আইনি সমঝোতা হতো একটা ব্যাপার ছিল, যেখানে মামলা হয়ে গিয়েছে সেখানে আইনি সমঝোতাটাই দাবি রাখে। আচ্ছা, আর আমার একটু শুনে আসি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছে। আপনি আইনের মানুষ, আমাকে যদি একটু বলেন যে প্রশাসনের এই কি বলে সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা এবং প্যানেল মেয়র আরেকটি 2টো মামলা করেছে, পৃথক 2টি মামলা, এবং সেই মামলায় ইউনো থানার ওসি এবং অন্যান্যদেরকে আসামি করা হয়েছে, আনসার সদস্য আসামি হয়েছে। তো এই মামলাটা কি আপনি করতে পারেন? যিনি একটি মামলার বাদী তিনি আবার যিনি অপর একটি মামলার বাদী তিনি আবার অপর 2টি মামলার আসামি। যাই হোক, এটা আমাদের এই আদালত পড়ায় একটা কথা আছে, কাউন্টার মামলা। আচ্ছা, জি হ্যাঁ। এখন কারা মামলা করেছেন, কি মামলা করেছেন বিষয় না, বিষয় হলো দুই পক্ষ থেকে মামলা হয়েছে, দুই পক্ষ একসাথে বসেছে, দুই পক্ষ থেকে এমন কোনো কাজ করা হয়নি যাতে বরিশাল সিটি কর্পোরেশনের আইন শৃঙ্খলা বা সামাজিক অবস্থার অবনতি হবে। একদিনের জন্য সিটি কর্পোরেশনের কাজ বন্ধ ছিল, তারা সেটা শুরু করে দিয়েছে। দুই পক্ষ যদি সমঝোতায় আসে যে আমরা যে মামলা করেছি সেটা আমরা কন্টিনিউ করব না, সেক্ষেত্রে এটাকে আইন সমর্থন করে। হ্যাঁ, আমরা দেখেছি গতকাল রাত্রে দুই পক্ষ একসাথে বসেছে, একসাথে ছবি তুলেছে। আমরা হয়তোবা আজকের মধ্যে এটা ডিটেলস পেয়ে যাব, সামাজিক মাধ্যমে আসবে বা তারা প্রেস আকারে এটা বলবে, যেটা আমরা আগামীকাল বা পরশুদিন দেখতে পারবো। যেহেতু এটার উত্তেজনা, এটার রেশ বরিশাল শহরে পড়েনি, আমরা ধরে নিচ্ছি এটার একটা সুরাহা হয়েছে।
না, সেটা এখন ওখানে যারা ছিলেন ওনারা যদি কেউ বিবৃতি না দেন, এখন আমাদের সেটা আলোচনা করা ঠিক হবে না। আমরা বাইরে থেকে যেটা বলতে চাই, আমরা এখন তৃতীয় পক্ষ, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ যারা বরিশালে আছেন, যে দুই পক্ষ থেকে মামলা করা হয়েছে, আমরা ধরে নিচ্ছি তারা একটা সমঝোতা এসেছে এবং সমঝোতার হয়তো শেষও হয়ে যাবে। জনদুর্ভোগ হচ্ছে না, জনবান্ধব হচ্ছে, সবকিছু ঠিকভাবে চলছে। এটা হলো একটা পজিটিভ দিক, না আমরা এটাতে থাকতে চাই। আমিও মানে আপনার সাথে একমত, কিন্তু এই ঘটনার যে রেশ আমরা দেখলাম, বিশেষ করে কি বলে মানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি, সেই বিবৃতির সাথে আবার কিছু মানুষের আপত্তি, এবং তারা যে দেখুন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এটা একটা এক্সচেঞ্জ সেক্রেটারি থেকে শুরু করে সিনিয়র সচিব, ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত। আপনি তো লক্ষ্য করেছেন ক্যাবিনেট সেক্রেটারি আজকে বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সভাপতির যে বিবৃতি দিয়েছেন এটার সাথে আমরা অনেক সচিবরা একমত নই। এটা নিয়ে গত 2 দিন অনেক কথা হয়েছে, এবং এই সমিতির সাবেক সভাপতি বা সাবেক কর্মকর্তারাও বলেছেন যে ওনাদের মনে হয়, যেহেতু ওনারা এই কমিটির দায়িত্বে ছিলেন, সবার এটা সমিতি থেকে, আপনাদের সাংবাদিকদের আছে, আমাদের রাজনৈতিক দল আছে, আমরা অবশ্যই অবস্থান নেব। সেক্ষেত্রে হয়তো তারা একটা সংশোধনী দেবেন যে তাদের যে বিবৃতি দিয়েছে এটা হয়তো সেভাবে হয়নি, বা কিছু কিছু শব্দ চয়নে। বিবৃতির ভাষা নিয়ে আপনার কোনো ইয়ে আছে? আমি কিন্তু বলতে পারছেন, আমি যারা দিয়েছেন তাদের উপলব্ধি হলে তারাই বলবেন তারা কোথায় কি করেছেন। কেন আমি যেহেতু দুই পক্ষ একটা সমঝোতায় এসছে, আমি তৃতীয় পক্ষের কথা বলতে যাব কেন? তাই না? সেটা আপনি বলছেন যে একটি ঘটনা আপনি ধরে নিচ্ছেন আমি একটা পক্ষের লোক, আমি একটা রাজনৈতিক দলের লোক। নিশ্চয়ই আপনি ওখানে বসেছে, দলের পক্ষে নির্বাচিত নেতারা বসেছে ওখানে, হ্যাঁ, তাই না? কিন্তু আমার বক্তব্য হলো যে একটি ঘটনার এটা রেসটাতেও কিন্তু ইম্প্যাক্টটা, যেটা আমরা যদি বলি ইম্প্যাক্টটা তো সুদূর প্রসারী। সেটা মানে কি বলবো, দেখুন ঘটনা তো 4 দিন হয়ে গেছে। আমরা যদি দেখতাম যে এখন বা আজকে বরিশালে লঞ্চ চলেনি, গাছ চলেনি, অনেক জায়গায় মারামারি হয়েছে, দাওয়াদাওয়ি হয়েছে, পাল্টা দাওয়াদি হয়েছে, বা আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এমন তো কিছু হচ্ছে না, হয়নি। কিন্তু আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, আমি একটু কাছার ভাই একজন আইনজীবী, মোস্তফা ভাই একজন প্রখ্যাত সাংবাদিক। আপনি বরিশালের ঘটনার কিন্তু আমরা যদি একটু ডায়াগনোসিস করি আপনার জন্য, একটা বাংলাদেশের কিন্তু একটা রাজনৈতিক চরিত্র বেরিয়ে আসছে, সেটা আপনাকে বলি। কেন এটা কিন্তু একটা নিরপেক্ষবাদ, কারণ আমরা বিরোধী দল, আমরা এটা সাপার করি, নিশ্চয়ই কায়সার ভাই এটা স্বীকার করবেন। ওখানে দেখবেন আপনি প্রথম প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে, আপনি দেখবেন ঘটনাটা কি। মামলার পর সাথে সাথে অ্যাকশন, 19 জন গ্রেপ্তার হলেন, 22 জন টোটাল পরে, এবং ঢাকা থেকেও পলাতক যে ছিলেন একজন ওখানে প্যানেল চেয়ারম্যান মেয়র, তাকে ধরে নেওয়া, মানে অ্যাকশনটা কত সিরিয়াস। আবার দেখবেন একই ঘটনায় যখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা করা হয়েছে, এবং এই মামলা কিন্তু থানায় নিয়েছে, থানায় নিয়ে অ্যাকশনে চলে গেছে, আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মামলাটা দেওয়া হয়েছে সেই মামলা কোর্ট নেয়, আপনার থানা নেয়নি, থানায় নেয়নি, থানায় যায় নাই তারা, না নেব না, যার জন্যই তো তারা গেছে। তারা সরকারি দল, তাদের মামলা না নিয়ে পারে। যখন তারা বুঝতে পেরেছে যে মামলা নেবে না, সেটা কোর্টে গিয়েছে, এবং কি মানে আদেশটা দিয়েছে যে এই মামলা পিবিআই আগামী 1 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবে। আপনি যদি অপরাধ দুইটা যদি একই হয়, তাহলে ট্রিটমেন্ট তো একই ধরনের হবে, কারণ আপনি এক পক্ষ যখন হামলা করেছে, আরেক পক্ষ গুলি করেছে, এবং বলা হয়েছে সিটি কর্পোরেশনের কাজে বাধা দেওয়া হয়েছে, মানে দুইটাই কিন্তু সরকারের, আপনি যে লেভেলে দেখেন, একটা লোকাল গভর্নমেন্ট, আরেকটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, এই তো। কিন্তু সেখানেও দেখবেন প্রশাসনের ভূমিকা কিন্তু কনফিউজড যে কি করবে। একজনের পক্ষে গ্রেপ্তার বাণিজ্য শহর ছাড়া, আরেকজনের পক্ষে আপনার 1 মাস পর তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে, নাম্বার 1। নাম্বার 2, এখন আমি বলি, এখন আমি তো একটা দলের প্রতিনিধিত্ব করি, বিএনপি। আমাদের বিরুদ্ধে যখন মামলা হয়, এবং আমি এই কায়সার ভাইকে এখানে সাক্ষী রেখে, বা মোস্তফা ভাই বহু রিপোর্ট করে, আজ পর্যন্ত এই আওয়ামী লীগ 12 বছর কোন মামলা আমরা থানায় দিতে পারি না। আমাদেরকে সেম এই মানে বরিশাল সিটি কর্পোরেশনের মতো কিন্তু কোর্টে যেতে হয়। মানে কেন মামলা দিতে পারেন না কেন? ওই যে থানা বলে যে আমার পক্ষে মামলা নেওয়া সম্ভব না, আপনারা কোর্টে যান, কোর্ট থেকে আপনারা অর্ডার নিয়ে আসেন।
আচ্ছা, মানে ট্রিটমেন্টটা আপনি দেখেন এই বাংলাদেশে যে আপনি একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, একটা সুবিচারের বাংলাদেশ, এটা কিন্তু বরিশালের মাধ্যমে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আরেকটা জিনিস খুব মজার ঘটনা, এই যে কায়সার ভাইরা বলে যে বিএনপি কি করবে, বিএনপির তো মাজায় জোর নাই, রাস্তায় নামতে পারে না, কোনো যে আপনি বলছেন বিরোধী দল নাই, কারণ তাদের এমন দলীয় প্রশাসন তারা তৈরি করেছে 5 মিনিটের মধ্যে তো আপনার আমাদের রাস্তা ছাড়িয়ে দেয়। আজকে বরিশাল প্রমাণ হয়েছে যে প্রশাসন যদি কাউকে সহযোগিতা না করে সে 2 মিনিট সব মাঠে থাকার কোনো শক্তি নাই, যেটা বরিশাল সিটি কর্পোরেশনের ক্ষেত্রে হয়েছে। না, এটা কিন্তু একটা অপব্যাখ্যা হয়ে গেল। না আপনি দেখেন, আমি বলছি আমাদেরকে দেখেন রাস্তায়, আমরা রাস্তায় নামি 5 মিনিটের মধ্যে প্রশাসন মানে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদেরকে তুলে দেয়। আমরা পারি না টিকতে, বলে যে আমাদের মাজায় জোর নাই, আমাদের শক্তি নাই, আমরা লোক জড়ো করতে পারি নাই। বরিশাল কিন্তু সিটি কর্পোরেশনের স্টিল মেয়র মাঠে ছিলেন, তার সকল সংগঠন মাঠে ছিলেন, তার সমর্থকরা মাঠে ছিলেন, এবং বরিশালের যারা এখন তো সরকারি দল ছাড়া অন্য দল নাই, তারা কিন্তু 2 মিনিট টিকতে পারে না এই প্রশাসনের সামনে, পিটিয়ে তাদেরকে সব কিন্তু ছাড়া করে দিয়েছে। অর্থাৎ প্রশাসনকে এমন দৈত্যে পরিণত করেছে যে প্রশাসন যা চায় তাই হয়। আচ্ছা, আমার মনে হয়, আচ্ছা জি মোস্তফা কামাল, আমি ছোট্ট একটু শেষ করে দেখো স্যার, আপনি উত্তরটা দিয়ে দিন। আচ্ছা দিয়ে না কিছু তো এই মোশাররফ ভাইরা প্রশাসনকে দত্ত না ভেবে, না আমি বলছি আপনারা যেটা করেছেন, যদি জনগণকে দত্ত ভাবতেন, জনগণের কাছে যেতে হবে, জনগণ আসলে তো ক্ষমতা যাওয়ার পথে একটা জনগণ ভোটের মাধ্যমে যেতে হবে, সেই সিস্টেম আছে, প্রশাসন ইচ্ছা করলে নিতে পারে না, জনগণের মাধ্যমে যেতে হবে। হ্যাঁ, এখানে আমি একটা অপব্যাখ্যা বলছিলাম কি জানেন, দেখুন যে কেউ থানায় মামলা করতে পারে, নাই না এফআইআর ভুক্ত আসামি পুলিশ 54 ধরতে পারে, এফআইআর ভুক্ত আসামি না, বাস্তবতা যে মামলা তো থানায় নেয় না, না থানায় নেয় না, থানায় গেলে ওসি সাহেব, জি এটা অভিযুক্ত ঢালাওভাবে করা ঠিক না। আমি ঢালাওভাবে বলছি, আমি আপনাদের এটা লাইভ টক শোতে বলছি, এফআইআর ভুক্ত আসামি পুলিশ ধরা মানে বিচার করা, তার কিন্তু কোর্টে করতে হয়, আলটিমেট কিন্তু কোর্টে যেতে হয়। ওনারা কোর্টে মামলা করেছেন, আলটিমেট কিন্তু এই মামলা কোর্টে পরে 24 ঘন্টার মধ্যে যাবে, কোর্ট উইল ডিসাইড ওনাকে জেল কারাগারে পাঠাবে, ওনাকে বেল দেবে, না তদন্তের জন্য পাঠাবে, না কোনো তদন্ত সংস্থার কাছে পাঠাবে, এটা প্রতিবেদন দেওয়ার জন্য। এইভাবে ব্যাখ্যা করার কিছু নেই যে কে ক্ষমতাবান কে। পুলিশ কিন্তু আলটিমেট 24 ঘন্টার মধ্যে কোর্টে আসামি প্রেজেন্ট করতে হবে না। যদি আপনার যদি আসামি না ধরা পড়ে তখন কি হবে? এই মামলা তো 6 বছর, 1 বছর, 2 বছরও তদন্ত হয় না। দেখুন এখানে এমন কোনো ঘটনা ঘটে নাই যাতে আসামিরা পাওয়া যাচ্ছে না, আসামিরা সবাই অ্যাভেলেবল, তাই না? উনি করেছেন। স্যার ভাই আপনি একজন উকিল মানুষ, আপনার কি যখন কোর্ট থেকে দেয় যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক, এই কথাটা তো আপনি তো একজন আইনজীবী, আপনি তো এটা বোঝেন, ওই যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা, ওইটা থানার ফাইলে কত বছর পরে থাকে, এইটার আলোর মুখ দেখে না, সেটাতে আপনি কি বলবেন? বিভিন্ন ঘটনাক্রমে এরকম না, এটা আমি মনে হয় বাংলাদেশের 50 বছর বয়সে জননেত্রী শেখ হাসিনার আমরা যেটা গর্ব করি যে এখন কিন্তু বাংলাদেশে আইনের শাসন বিদ্যমান। কোন জায়গায় আইনের পাচ্ছেন দেখেন, আপনারা বিএনপি পাচ্ছেন, বেগম খালেদা পাচ্ছেন, অনেক নেতারা পাচ্ছেন। হ্যাঁ, আপনারা যখন জজ কোর্টে যান, হাইকোর্টে যান, যখন আপনারা সুবিধা পান, কোর্ট ঠিক আছে আপনাকে বলি, কাসার ভাই সুবিধা হবে। কাসার ভাই আপনি জানেন যে আমি যদি কাঞ্চন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করি, সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে 211 একটা ধারা আছে, সেই ধারায় আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাকে আমি বিনীতভাবে জিজ্ঞাসা করি যে আমরা ঢাকাতে দেখেছিলাম যে হাজী সেলিম সাহেবের ছেলে যখন গ্রেপ্তার হয়েছে, র্যাব তার বাসা থেকে এই জিনিস উদ্ধার করে তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আপনি সংক্ষেপে বলবেন, তারপরে আমি একটু মোস্তফা কামাল। আমি একটা ভ্যালিড প্রশ্নটা বলি। ভ্যালিড প্রশ্ন আমাদের প্রচলিত আইনে আছে, যদি আমার বিরুদ্ধে কেউ যদি কারো বিরুদ্ধে মামলা করে, সেই মামলা যদি সত্যতা প্রমাণিত না হয়, তাইলে ওই মিথ্যা মামলা করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 211 বলে যেটাকে কাসার ভাই প্র্যাকটিস করে। আমি তো এই সাংবাদিকতা করেছি। আপনি দেখবেন ঢাকা লালবাগে সরকার দলীয় সংসদ সদস্যর ছেলেকে তার বাসা থেকে নানাবিধ জিনিস দিয়ে গ্রেফতার করে তাৎক্ষণিক 6 মাস জেল দেওয়া হয়েছে, এবং ওই মামলায় কিন্তু সে জেল খেটেছে। পরে আদালতের মাধ্যমে জামিন হয়ে সে বেরিয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম পুলিশ তদন্ত করে বলল এটা ভুল, মানে এই অন্যায় সে করে নাই। যেই মামলা তদন্তের পরে যদি আমি তর্কের খাতিরে আমি বলি, তার এই অপরাধ সে করে নাই, এটা খালাস দেওয়া হয়েছে। তাহলে যারা এই মামলায় তাকে অভিযুক্ত করে সাজা দিয়েছে, তার বিরুদ্ধে কি 211 হবে না? সেটা কি করেছে? আচ্ছা, এটা বলো উকিল সাহেব। দেখুন
এখানে অনেকগুলো অপরাধ ছিল, তাকে ভ্রাম্যমাণ আদালত একটা সাজা দিয়েছে, এটা দিতেই পারে। তারপর অন্য যে কটা মামলা ছিল সেইটা পুলিশ তদন্ত এসেছে যে না এটা ঠিক হয়নি। হ্যাঁ, এখন ওনারা যদি মনে করে থাকেন করতে পারেন, তাই না, সেটা আমলে আনতে হবে। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের রায় ঠিক আছে, উনি খেটেছেন। ওই মামলার তো ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, মানে এটা এই ঘটনা ঘটেনি। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখলাম যে এরকম আমরা তো দেখলাম। আমার মনে হয় ওই আলোচনা আবার মনে হয় আলোচনা যাব একটু যাই। মোস্তফা কামাল, আপনি যেটা আমি বলছিলাম যে আমার সময় কম লাগবে, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আমার সময় অনেক কম লাগছে এবং সামনেও কম লাগবে। আপনি বারবার বলছিলেন যে এই ঘটনার রেশটা কোথায় যাবে। কাউসার ভাই কনফিডেন্সের সাথে বলেছেন এটা বেশি দূর আর যাবে না। আমিও আমার পেশাগত অভিজ্ঞতা থেকে মনে করি বেশি দূর যাবে না, বরিশালে বেশি দূর যাবে না। হ্যাঁ, কিন্তু দেশে কি হবে? এখন আমরা আছি যে আজও যে বক্তব্যটা এসেছে যে বিবৃতির ভাষাগুলো সুন্দর ছিল না, অর্থাৎ বিষয়টাকে আমরা হালকা করে নিয়ে এসেছি যে কি করলে সুন্দর হতো। বানানগুলো ঠিক ছিল না, ভাষাগুলো অগুছালো ছিল। তথ্যমন্ত্রী বলেছেন চট করে, চট জলদি শব্দটা ব্যবহার করেছেন, চট জলদি বিবৃতিটা না দিলেও হতো, অর্থাৎ একটু দেরি করে দিলে সমস্যা ছিল না। অর্থাৎ মোটামুটি আশা করা যায় একটা সলভের দিকে এটা চলে যাচ্ছে, কিন্তু রেশ থেকে যাবে। যে শব্দগুলো ইউজ করা হয়েছে, শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না, কিন্তু প্রচলিতভাবে নিয়মিতভাবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যেসব ভাষা প্রয়োগ করেন, কাছাকাছি শব্দই ব্যবহার হয় নিয়মিত। প্রশাসন থেকেও দুঃখজনকভাবে শব্দ সেগুলোই এসেছে। শোকের সময়ে, আবেগের সময়ে, করোনা মহামারীর সময়ে, অদৃশ্য মহামারী করোনা, দৃশ্যমান ডেঙ্গু, এই সময়ে দুঃখজনক ঘটনাটা মোটেই কাঙ্ক্ষিত নয়। আজ যদি করোনা বিষয়ে কথা হতো, আমাদের টিকা নিয়ে কথা হতো, কতটুকু অগ্রগতি সেটার মধ্যে আমরা থাকতে পারতাম, এটা বেশি সুন্দর হতো। তো কামনাই করব শেষ হোক পর্বটা, কিন্তু রেশটা থেকেই যাবে। বিএনপির পক্ষ থেকে মোশাররফ ভাইরা যেটা বলার চেষ্টা করেছেন, সরকারের দিক থেকে বলা হচ্ছে এটা সামান্য ভুল বুঝাবুঝি, কোর্ট অ্যান্ড কোর্ট, অর্থাৎ ঠিক হয়ে যাবে, এরকমটি হয়েই থাকে। আর মোশাররফ ভাইদের থেকে বলা হচ্ছে যে সরকারের পায়ের নিচে মাটি নেই, টোকা দিলেই পড়ে যাবে। গত দুদিন তাদের ভাষা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব বা অন্যান্য বিরোধী মত নেতৃবৃন্দ যারা আছেন তারা সেটাই বলতে চাচ্ছেন। অর্থাৎ বরিশালের ঘটনায় তারা সরকার পতনের একটা আশা করছেন। না, বরিশালের একটি ঘটনা, এটা স্থানীয় পর্যায়ের ঘটনা, এটা নিয়ে সরকার পতন হবে কিভাবে তারা জানেন কিভাবে তারা আশা করেন, কিন্তু তারা তাদের আশার কথাটা, এটা রাজনৈতিক বক্তৃতা, অর্থাৎ বিষয়টা পরিপূর্ণভাবে রাজনৈতিক করে ফেলা হয়েছে, আমি সেটা বলতে চাচ্ছি। না, সূত্রপাত তো রাজনৈতিক। কিন্তু যারা এই ঘটনায় আহত হলো, সমঝোতায় কি তাদের ব্যথা কমবে? রেশ কিন্তু থেকেই যাবে নিশ্চয়ই। আমার মনে হয় এই আলোচনা যদি একটু জনাব রিয়াজুল কবির কাছে আপনি যদি কোনো কথা থাকে বলবেন, আর আমি একটু কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। আসলে হচ্ছে কি, ওই মুস্তাফা কামাল ভাই যেটা বলতে চেয়েছেন, আসলে কারো ঘরে আগুন লাগে, কেউ আবার আলো পোড়া দিতে চায়। এটা তো দিবেই, না না, এটা তো স্বাভাবিক। আমার যদি আলু পোড়ার দরকার হয় তো ওই সুযোগ তো আমি নেওয়ার চেষ্টা করব। উচিত হলো আপনারা নেবানো, তাই না? হ্যাঁ, সেটা না করে আলু আমরা এই আলোচনা, কারণ আমি প্রথমেই বলেছি যে এটা একটা নিষ্পত্তি কিছু বিষয়। এখন হয়তো আমরা আজকে রাত্রে বা কালকে পত্রিকা বা সামাজিক মাধ্যমে কি আলোচনা হয়েছে, এই ঘটনা নিষ্পত্তি হয়ে যাবে, এতে কোনো ভুল নেই। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা যে সমঝোতার রাত্রি দেখলাম এবং ছবি দেখলাম, তাতে নিশ্চিত যে এটা সমঝোতা নিশ্চয়ই হবে। কিন্তু সমস্যা যেখানে তৈরি হয়েছে সেটা হলো যে বিবৃতির ভাষা, রাজনীতির উপর মানে আমলাতান্ত্রিক প্রভাব, এর সমাপ্তিটা কোথায়? আমরা মনে করি জানেন, এই ঘটনার পর আমরা আমাদের রাজনৈতিক দল, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, জানেন বাংলাদেশে এখন প্রায় ৬৮,০০০ নির্বাচিত প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, একটা ইউনিয়ন পরিষদে 13 জন, অনেক, তারা হয়তো বিষয়টা বিবেচনায় আনবেন, তাদের কি অবস্থান, কি করা উচিত। ঠিক একইভাবে যাদের দ্বারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক সরকারটা চলে, তারাও বিবেচনায় আনবেন আমাদেরকে কি করা উচিত, করা উচিত, কি হলে কর্তব্য করা উচিত, কার কতটুকু পরিধি। একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একজন সচিব তো এক না,
এক একজনের এক এক ভূমিকা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। এখন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তো একটা প্রশাসন আছে, তারও তো 13 জন মেম্বার আছেন, সেও তো নিয়মিত সভা করেন। আমাদের উপজেলা একটা প্রশাসন আছেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আছেন। অর্থাৎ এগুলি মাঝে মাঝে ঘটনা হলে কি নিজেদের মধ্যে রিসাইক্লিং করা যায়, যে আমাদের এগুলো মেনে চলা উচিত, না হলে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা অঘটন ঘটতে পারে। কিন্তু আমরা লেসনও নিতে পারি। আমরা মনে করি আমাদের থেকে ইটস এ লেসন, যে ভবিষ্যতে নিজের ঘটনা না হয়। কারণ দেখুন আলটিমেট তো একটাই, যেমন বরিশালে একটা দুশ্চিন্তা ছিল যে বরিশালের মানুষ সাফার করে কিনা, দুর্ভাবনায় পড়ে কিনা, জনদুর্ভোগ হয় কিনা। আসলে সেটা বরিশালে হয়নি, যেটা হয়েছিল আশঙ্কা করতেছেন যে রেস্ট, আসলে তা না। এবং আমরা মনে করি আমাদের এখন 13টা সিটি কর্পোরেশন, তাই না? এবং আপনি দেখেছেন ডিসেম্বরে আবার নির্বাচন হবে, রংপুরে নির্বাচন হবে, সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আমাদের সারা দেশে ইউপি নির্বাচনগুলি হচ্ছে, স্থগিতকৃত ইউপি নির্বাচনগুলি হবে, আমাদের আগামী 4 তারিখ সিলেটে একটা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা এই রাজনীতির দ্বারাই চলে যেতে চাই। আমি একটু বলি যে কায়সার ভাই যেভাবে সরকারি দল, তার তো একটা সরলীকরণ বক্তব্য দিতেই হবে। আমি যদি কিছুদিন আগে আপনি দেখেন, আপনি কিশোরগঞ্জের একটা ঘটনা আপনার নিশ্চয় মনে আছে। কোনটা? কিশোরগঞ্জের একজন বর্তমান রানিং স্বাস্থ্য সচিব, উনি এখন সাবেক হয়ে গেছে, ওই সময় উনি কিন্তু রানিং ছিলেন। উনি কিশোরগঞ্জে তার ভাইয়ের নামে একটি হাসপাতাল তৈরি করেছে, উদ্বোধন করতে গেলেন। কেন সচিব সাহেব ওখানে গেলেন? যার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাকে পিটিয়ে নদীতে ফেলেছে। এবং সেখানে আবার অন্য স্থানীয় সরকার, স্থানীয় সংসদ সদস্যকে অবগত করানো হয়নি। এখন না, এটা তার পার্সোনাল আপনি কাজ করতে পারেন। এখন হলো যে আমলাতন্ত্র কেন আজকে এই সাহসটা পাচ্ছে? কারণ যে কথাটি আমরা সবাই হয়তো বলতে চাই কিন্তু বলতে পারি না। কারণ আজকে সরকারকে নির্ধারিত কে ক্ষমতায় যাবে, কিভাবে সরকার পরিচালিত হবে, কোথায় কি ধরনের প্রভাব বিস্তার করবে, এইটার মূল নিয়ামক শক্তি এখন আমলাতন্ত্র। যার জন্য রাজনৈতিক শক্তি, আমরা যারাই রাজনৈতিক শক্তি আছি না কেন, আমি নট অনলি আওয়ামী লীগ বা বিএনপি না, এই রাজনৈতিক শক্তিগুলি যে কোনো কারণ হোক আমলাতন্ত্রের কাছে তারা আত্মসমর্পণ করেছে। যার জন্য আমলাতন্ত্রকে বাদ দিয়ে রাজনৈতিক শক্তি কোনো কিছু করার ক্ষমতা এখন বাংলাদেশে রাখে না। এই হলো রিয়ালিটি, এটাকে আপনাকে স্বীকার করতেই হবে। একটু শুনে আসি যে জনাব মোস্তফা কামাল ভাই যেটি বলছিলেন মোশাররফ হোসেন, আপনি কি বলবেন যে আমলাতন্ত্রের কাছে রাজনৈতিক শক্তি কি বলবো এটাকে, মানে কোনো টিকতে বুঝতে পেরেছি জি, যেটা এরই মধ্যে যে জায়গায় গিয়েছে আমলা বা আমলাতন্ত্র, অনেকটা গালির কাছাকাছি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক অংশ থেকে। বিশেষ করে বরিশালের ঘটনায় আমরা দেখলাম আমলাতন্ত্রের বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে, রাজনীতি নয় জমিদারতন্ত্র। লক্ষণটা ভালো না, মোটেই ভালো না লক্ষণটা। এরপরও কাউসার ভাই যেটা আশা করেছেন যে ফয়সালা হয়ে গেছে বা ফয়সালা হয়ে যাবে, কামনা করতে চাই ফয়সালা হয়ে যাক, সবার জন্য ভালো। না, এটা তো একটা ঘটনা, কিন্তু টোটাল ব্যবস্থাপনাটা কি হবে সেটার সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। আমরা যেমন আমি মোসাফা ভাই, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আমরা একসময় কি দেখেছি, যদি ধরেন একটা জেলাতে যিনি একটা কোনো যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় সেটা উদ্বোধনের ক্ষেত্রে আগে জনপ্রতিনিধিরা করতেন, অথবা এলাকার যদি একটা কোনো উন্নয়নের বরাদ্দ হয় সেটা একটা জেনারেল মিটিং এ জনপ্রতিনিধিরা সহ সেটা কিন্তু বন্টন করতেন। আজকাল কিন্তু এই ব্যবস্থা বিলুপ হয়ে গেছে। এখন বরাদ্দ জেলা প্রশাসনের কাছে যায়, তারা বরাদ্দ করে, এবং সেইটা কায়সার ভাইরা কি বলে জানেন, যে এখন নতুন থিওরি বের হয়েছে যে পপুলেশন অনুসারে, এখানে তো অন্য কেউ দরকার নাই। যেমন আপনার কায়সার ভাইরা নরসিংদীতে তার রায়পুরে 12টা ইউনিয়ন আছে, 12টা ইউনিয়নের যত জনসংখ্যা আছে ওই অনুসারে চলে যাবে, সুতরাং এখানে জনপ্রতিনিধি আমার দরকারটা কি? জি, আমার মনে হয় শেষের দিকে আছি। জি, মোস্তফা কামাল ভাই বলবেন নাকি? না, জি, আপনি শেষ করে দিলে রিয়াজুল কবির কাছের কাছে যাবো, শেষ কাছে যাবো। আমি বলতে চাচ্ছি বরিশালের ঘটনাটাই প্রথম না, কিন্তু আশা করি যেন বরিশালের ঘটনাটাই শেষ ঘটনা হয়। এর আগের কয়েকটা আমি উল্লেখ করলাম, ফরিদপুর, পাবনাতেও ঘটেছিল, সিরাজগঞ্জ ঘটেছিল। কাউসার ভাইয়ের অত্যন্ত শ্রদ্ধার মানুষ এসটি ইমাম সাহেব একবার পাবনায় গিয়েছিলেন এই ধরনের একটা ঘটনার সমঝোতা করতে, সমঝোতা করেছেন। ডিসিএসপি কান্নাকাটি করেছেন ওনার কাছে, উনি একটা ফয়সালা দিয়েছিলেন
যে দলের নেতারা কি চায় সেটার দিকে যেন একটু খেয়াল করা হয়। তো সেই ফয়সালা কতটুকু রাজনৈতিক, কতটুকু প্রশাসনিক, সেটা প্রশ্ন আছে, কিন্তু তারপরও অ্যাডহক ভিত্তিতে একটা ফয়সালা করে আসা হয়েছে। অন্তত বরিশালের ঘটনা দিয়ে অ্যাডহক ফয়সালা যেন না হয়, এটা নিষ্পত্তির দিকে যেন যায়। গণমাধ্যম কর্মী হিসাবে এটা আমি আশা করব। আর কাউসার ভাইয়ের সাথে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, ওনার সীমাবদ্ধতা আছে, সেই জায়গা থেকে তিনি বারবার বলতে চাচ্ছেন যে সেটা ফয়সালা হয়ে গেছে। আর আপনি বারবার আপনি জোর দিচ্ছিলেন এটা রেশটা কোথায় যাবে। একটু শুনে আসবো দেখি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছে। শেষ দিকে আছে, যেটি এবিএম মোশাররফ হোসেন বলেছে, আমলাতন্ত্রের কাছে কি আমাদের রাজনীতিটা আমরা ম্লান হয়ে গেল কিনা? দেখুন, এটা ওনারা কোন একটা ইস্যু তৈরির জন্য বলতে চাচ্ছেন। আমরা মনে করি 50 বছরের বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার সুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে একটা উন্নয়নের সুযোগ এসেছে। এখানে রাজনীতিবিদদের যেমন ভূমিকা আছে, জনগণের যেমন ভূমিকা আছে, আমলাতন্ত্রের ভূমিকা আছে, আমাদের বৈদেশিক যারা বিদেশে শ্রম দিচ্ছেন তাদের একটা ভূমিকা আছে, আমাদের বিভিন্ন মিল ফ্যাক্টরি যারা কাজ করে, গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে তাদের একটা ভূমিকা আছে। পাশাপাশি এই যে 2 বছর আমরা করোনার মধ্যে আছি, আমাদের কিন্তু 2 বছরই বাম্পার ফল হয়েছে। আপনি কি আবার কৃষক ভাইয়ের ভূমিকা খাটো করে দেখতে পারেন? না, নিশ্চয়ই না। শেষের দিকে আছে, শেষ মানে শেষ করতে হবে। আমরা রাজনীতির মেইন না, সবার ভূমিকা আছে এবং এই সবার ভূমিকাকে এক করতে পারলেই দেশ এগিয়ে যাবে। নিশ্চয়ই আমরা চাই, সেটাই করছেন। নিশ্চয়ই একদম 10 সেকেন্ড। মানে কায়সার ভাই যে কথাটি বলেছেন এটা হলো ডেমোক্রেসির কথা বলেছেন। না না, আমি একটা বলি, ডেমোক্রেসি মানে সকলের একটা অংশগ্রহণ। আমি কার কতটুকু কন্ট্রিবিউশন থাকে সেটা তার সামর্থ্য অনুযায়ী দিতে, কিন্তু তার অ্যাটিটিউডটা কিন্তু যে সহযোগিতা করা। কিন্তু কায়সার ভাইদের একটা জিনিস লক্ষ্য করবেন যে কায়সার ভাইদের সবই ঠিক আছে, কিন্তু তারা একটা জায়গায় গিয়ে বলে যেটা গণতন্ত্রের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, যে প্রধানমন্ত্রী আছে, এখানে তো কারো সহযোগিতা কোনো কিছু নাই, উনি সবকিছু সমাধান করতে পারেন। এইটা হলো একটা একনায়কতন্ত্রের অ্যাটিটিউড। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী ভূমিকা রাখবেই, কিন্তু সেইটাকে যদি টোটাল ভালো কাজও যদি তার উপর চাপিয়ে দেন, খারাপ কাজও তার উপর চাপিয়ে দেন, তাহলে তার তো অর্জন থাকে না। জি, জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, মোস্তফা কামাল এবং এবিএম মোশাররফ হোসেন, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।